আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের জব ভোকাবুলারি সিরিজে। আমরা এনএসএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে প্রশ্নটি 2019 সালে হয়েছিল, সেটার ভোকাবুলারিগুলো সলভ করছিলাম। আমরা প্রথম পার্টের প্রশ্নটা সলভ করে এসেছি এবং এরপর আমরা বাকি যে 2টা পার্ট আছে সেটা আজকের ভিডিওতে সলভ করব। এখন আমরা সেকেন্ড পার্টে চলে যাই। আমাদের সেকেন্ড পার্টে যে প্রশ্নগুলো ছিল 6 থেকে 10 নম্বর প্রশ্ন, তার জন্য আমাদের একটা প্যাসেজ দেওয়া ছিল এবং প্যাসেজে কিছু ব্ল্যাঙ্ক স্পেস ছিল 1 2 3 4 5 দিয়ে, মানে 6 থেকে 10 দিয়ে ব্ল্যাঙ্ক স্পেসগুলো ছিল এবং ওই প্রত্যেকটা ব্ল্যাঙ্ক স্পেসের জন্য 5টি করে অপশন দেওয়া ছিল। আমাদেরকে এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে শব্দটা হয় সেটা খুঁজে বের করতে হয়েছে এবং এই প্যাসেজগুলো সলভের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেই সেন্টেন্সটা নিয়ে কাজ করছেন শুধু ওইটাই পড়বেন। যেহেতু পরীক্ষায় আমাদের খুবই লিমিটেড সময় থাকে, আপনারা শুধু ওই সেন্টেন্সটাই পড়বেন এবং ওইটার সাথে কোন শব্দটা যায় এটা অপশন দেখে বোঝার চেষ্টা করবেন। আমরা সামনে যাই, কিভাবে সলভ করা যায় দেখি। আমাদের প্রথম সেন্টেন্সটা ছিল এরকম: দ্য সাইলেন্ট ডার্ক সারাউন্ডিংস ইন আ মাইন আর কনসিডার ড্যাশ ইন এনকারেজিং পেশেন্টস টু রিল্যাক্স। তাহলে মাইন বলতে এখানে খনি বোঝাচ্ছে। তাহলে সেই যে নিশ্চুপ অন্ধকার পারিপার্শ্বিক অবস্থা একটা খনির, সেটা কনসিডার্ড হোয়াট? পেশেন্টদের রিল্যাক্স করার জন্য কনসিডার্ড হোয়াট? এখানে অপশন আছে হচ্ছে কনজেনিয়াল, কনভাইভিয়াল, কনকমিটেন্ট, কন্ডাক্টিভ অ্যান্ড কন্টেনশিয়াস। একটু কঠিন কঠিন শব্দ। এখানে উত্তরটা হতো কন্ডাক্টিভ, কিন্তু কেন হবে সেটা আমরা সামনে দেখছি। কন্ডাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য সহায়ক হওয়া, উপযোগী হওয়া। তাহলে আমরা আগে কি দেখেছি যে পেশেন্টদের রিল্যাক্সের জন্য কি এটা, খনিটা আসলে কি? খনিটা আসলে উপযোগী, খনিটা সহায়ক। তো এরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে আ কোয়াইট রুম ইজ কন্ডাক্টিভ টু স্টাডিং। একটা নিরিবিলি ঘর পড়াশোনার জন্য খুবই সহায়ক। আপনারা সবসময় চেষ্টা করবেন পড়াশোনার সময় একটা নিরিবিলি ঘর খুঁজে নেওয়া বা নিরিবিলি জায়গা খুঁজে নেওয়ার জন্য। এছাড়া আমাদের যে অপশনগুলো ছিল ওগুলা কেন আমরা চুজ করি নাই ওইটাও আমি দিয়ে দিচ্ছি। দেখেন যে কনজিনিয়াল এই শব্দটার অর্থ হচ্ছে সদ্ভাবপূর্ণ। ওই জায়গাটায় আমাদের এটা মন ভালো করার একটা উপায়, কিন্তু রিল্যাক্সিং এর প্রসঙ্গে এটা আসলে যাচ্ছে না, ওটা কন্ডাক্টিভই বেশি যাচ্ছে। কনভাইভিয়াল আনন্দ ঘন, এখানে রোগী বিশ্রাম নিচ্ছে এমন তো বোঝায় না, এটা হচ্ছে আনন্দ ঘন উৎসব মুখর হই 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 একটা অবস্থা। কনকমিটেন্ট সহগামী, একসাথে ঘটছে, মানাচ্ছেন একদম, মানে আপনি যদি অর্থটা জানেন আপনি এটা সেন্টেন্সে বসাতেই পারবেন না। কন্টেনশিয়াস শব্দের অর্থ হচ্ছে বিতর্কিত বা ঝগড়াটে, এটা একদম বিপরীত একটা কথা। মানে ওখানে আমরা গুড সেন্সে ইউজ করতে চাইছি, কন্টেনশিয়াস কোনোভাবে ওখানে যাচ্ছেই না, এই জন্য আমরা ওখানে কন্ডাক্টিভ ইউজ করছি। পরের সেন্টেন্সটা দেখি। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট সল্ট ইজ নাও আ চিপ ড্যাশ বিকজ সেঞ্চুরিজ এগো ইট ওয়াজ দ্য কমার্শিয়াল ইকুইভ্যালেন্ট অফ টুডেজ ওয়েল। চিপ ওয়ার্ড, সল্ট এই মুহূর্তে আমাদের জন্য সস্তা কি কি জিনিস? এটা যদিও শতবর্ষ আগে এটা হচ্ছে এখনকার তেলের মতোই হচ্ছে আপনার কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে তেলের সমমর্যাদা ছিল, মানে ওই রকম দামি একটা জিনিস ছিল, কিন্তু এই মুহূর্তে এটা একটা চিপ ড্যাশ হয়ে গেছে। কি এটা? কম্পোনেন্ট, ইউটিলিটি, ম্যাটেরিয়াল, কমোডিটি নাকি কনস্টিটুয়েন্ট? এখানে উত্তরটা হবে কমোডিটি। কেন হবে? কমোডিটি শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যা বাজারে ক্রয় বিক্রয় করা যায়। সল্ট কি? সল্ট হচ্ছে একসময় একটা প্রেশিয়াস কমোডিটি ছিল এবং এখন একটা চিপ কমোডিটি হয়ে গেছে। এটা হচ্ছে আমরা বাণিজ্যিকভাবে বাজারে ক্রয় বিক্রয় করতেছি, ঠিক আছে? এন্ড বাকিগুলা কেন হলো না? কম্পোনেন্ট, কোনো কিছুর উপাদান। সল্ট কি কোনো কিছুর উপাদান? কোনোভাবেই না, এটা নিজেই একটা পণ্য। ইউটিলিটি, কোনো কিছুর উপকারিতা, ব্যবহারযোগ্যতা, উপযোগিতা। ইউটিলিটি বলতে এটা বুঝায়। সল্ট তো হচ্ছে ইউটিলিটি না, হ্যাঁ এটা আমাদের জন্য উপযোগী, তবে এটা আমরা বাজারে কেনা বেচা করি, তো ওইটা বেশি সেন্সিবল এখানে। ম্যাটেরিয়াল, কোনো কিছুর কাঁচামাল। সল্ট কোনো কিছুর কাঁচামাল না। কনস্টিটিউয়েন্ট একই ব্যাপার, কম্পোনেন্টের মতো একই অর্থ বহন করতেছে। গঠনকারী উপাদান, যেমন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, রাসায়নিক উপাদান, কিন্তু সল্ট এখানে হইতে পারে না। এরপরের যে অপশন প্রশ্নটা ছিল যে ইট ওয়াজ দ্য কমার্শিয়াল ড্যাশ অফ টুডেজ ওয়ার্ল্ড। কমার্শিয়াল হোয়াট? একটু আগে দেখে আসছি, তো আমরা জানি কমার্শিয়াল ইকুইভ্যালেন্ট। এখানে অপশন বাকিগুলো ছিল হচ্ছে প্যারালাল, কন্টেম্পোরারি, কম্পারেটর অথবা ম্যাচ। কোনটা হবে? ইকুইভ্যালেন্ট হবে, কারণ ইকুইভ্যালেন্ট অর্থ হচ্ছে সমপর্যায়ের। এটা হচ্ছে এখনকার যে তেল কেনা বেচা করি, তেলের যে মর্যাদা ওইটা সমপর্যায়ের মর্যাদা ছিল হচ্ছে লবণের। গোল্ড ওয়াজ অনস কনসিডার্ড দ্য ইকুইভ্যালেন্ট অফ মডার্ন কারেন্সি। আমরা এটা হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে স্বর্ণকে একসময় আধুনিক মুদ্রার সমতুল্য ধরা হইতো, আর লবণকে হচ্ছে এখনকার ভয়েলের সমতুল্য ধরা হয়। তো ইকুইভ্যালেন্টে এখানে
মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড বাকিগুলো কেন হইল না? কারণ প্যারালাল, সমান্তরাল। এখানে মানে ফিজিক্যালি আপনি কারো পাশে পাশে হাঁটতেছেন বা পাশে পাশে কোনো কিছু যাচ্ছে, ওইটাকে আমরা সমান্তরাল বলতে পারি। এটা তো সমমূল্যের বোঝাচ্ছে না। কন্টেম্পোরারি, সমকালীন, কোনোভাবেই না। দুটো তো ভিন্ন ভিন্ন সময়ের কথা আমরা বোঝাচ্ছি, এবং এখানে দামের ব্যাপারটা আসতেছে না, মূল্যের সমতা বোঝাচ্ছে না। কম্পারেটর, যেটা দিয়ে আমরা, যে যন্ত্রটা দিয়ে আমরা কোনো কিছু তুলনা করে মাপামাপি করি, এটা একটা টেকনিক্যাল সেন্সে ইউজড ওয়ার্ড, এটা এখানে যাচ্ছে না। ম্যাচ, মানানসই হওয়া। এখানে তো ওরা হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট, ম্যাচ তো না। সমান সমান মানে সমমূল্য। বাণিজ্যিক কনটেক্সটে আসলে ইকুইভ্যালেন্ট অনেক বেশি নাইস। ম্যাচ মানে হচ্ছে ধরেন কাপল, জামাই বউ, এদের হচ্ছে ম্যাচ হয়েছে, কিন্তু লবণ আর তেলের আসলে ইকুইভ্যালেন্সটা আমরা দেখাইতে পারতেছি এখানে। আচ্ছা, the man who mined salt became wealthy and despite the risks a job in the salt mine was highly what? যে মানুষজন হচ্ছে সল্ট খনি থেকে বের করে নিয়ে আসতো, মাইন করতো, তারা অনেক বেশি বড়লোক হয়ে গেছিল, ধনী হয়ে গেছিল, এবং ডেসপাইট দ্য রিস্ক, ঝুঁকি থাকা সত্ত্বেও আর জব ইন দ্য সল্ট মাইন ওয়াজ হাইলি ওয়াট, মানে খুবই উচ্চভাবে এটারে কি করা হইতো? কোভেটাস, কন্ডোড, কনসিডারেড, কমিসারেটেড নাকি কোভেটেড? এটা হবে হচ্ছে কোভেটেড। ইট ওয়াজ হাইলি কোভেটেড। ওয়াই ইজ ইট ওয়াজ হচ্ছে হাইলি কোভেটেড? কারণ মানে এটা হচ্ছে খুবই লোভনীয় ছিল, এখানে অনেক বেশি ওয়েলথ ছিল, টাকা পয়সা ছিল, তাই এটা অনেক বেশি লোভনীয় ছিল। দ্য নোবেল প্রাইজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কোভেটেড অ্যাওয়ার্ডস ইন দ্য ওয়ার্ল্ড। নোবেল পুরস্কার বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত পুরস্কার, যেটা সবাই চায়। তাহলে খনিতে, এই লবণের খনির চাকরি হচ্ছে সবাই অনেক চাইতো, হাইলি কোভেটেড ছিল। এবং অন্যগুলা কেন হবে না? কোভেটাস তো যাচ্ছেই না। এটা হচ্ছে এমন একটা মানুষকে বোঝাচ্ছে যে হচ্ছে নিজে কোভেটাস, এটা হচ্ছে লোভী হওয়া, কোনো, এটা তো কোভেটিং না, মানে চাকরির বৈশিষ্ট্যটা হইতে পারে না। কন্ডন অর্থ ক্ষমা করে দেওয়া, কোনো কিছু অ্যাপ্রুভ করা, অনুমোদন করা অথবা ক্ষমা করে দেওয়া, কাজের স্বীকৃতি না। কনসিডেন্ট অর্থ মেনে নেওয়া, এটা কোনোভাবেই যাচ্ছে না কনটেক্সটের সাথে। এবং কমিসারেটেড অর্থ সহানুভূতি প্রকাশ করা। হাইলি কমিসারেটেড, হাইলি সহানুভূতিশীল হয়ে কি আপনার ওয়েলদি জবকে খুঁজতে যায় না, এখানে এটা দুঃখ প্রকাশের কনটেক্সট, এটা হচ্ছে আপনার ওই হাইলি কোভেটেড জবের সাথে যাচ্ছে না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হচ্ছে কোভেটেড, হাইলি সট আউট, এটা খুবই মানুষ চাইতো। Nowadays, the specific microclimates in disused mine have been dashed for the treatment of patients. তো এই যে ছোট ছোট মাইক্রো ক্লাইমেট, ছোট ছোট পরিবেশ, ডার্ক সাইলেন্ট একটা পরিস্থিতি আছে, এই রেখে যাওয়া যে সল্ট মাইনগুলা, ওগুলা হচ্ছে পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য কি করা হচ্ছে? এক্সপ্লয়েট করা হচ্ছে, এক্সটেন্ড করা হচ্ছে, এক্সট্রাক্ট নাকি এক্সপোজ নাকি এক্সট্রুডেড, কোনটা হবে? ইউজ করা হচ্ছে, এক্সপ্লয়েট করা হচ্ছে। এক্সপ্লয়েট আমরা শোষণ অর্থে ইউজ করতে পারি, আমরা যেহেতু একটা মাইন ইউজ করতেছি অন্য একটা প্রয়োজনে, এখানেও আমরা হচ্ছে এক্সপ্লয়েটটা ইউজ করতে পারি। এক্সপ্লয়েট শব্দের অর্থ হচ্ছে ব্যবহার করা, কাজে লাগানো, আবার একই সাথে এটা শোষণও হইতে পারে। আমরা তিনটা সেন্সই মনে রাখবো। লবণের খনির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজে লাগানো, পেশেন্টদের চিকিৎসার জন্য কাজে লাগানো যাচ্ছে। আর আপনার এখানে আরেকটা এক্সাম্পল দেখেন, মেনি ওয়ার্কার্স ওয়ার এক্সপ্লয়েটেড বাই দ্য ফ্যাক্টরি ওনার্স হু পেড দেম ভেরি লো ওয়েজেস। অনেক কর্মীকেই কারখানার মালিকরা কি করে? শোষণ করে এবং খুবই স্বল্প মজুরি দেয়। তো এই ক্ষেত্রে ইউজ করতে পারি, আবার কাজে লাগানোর ক্ষেত্রেও আমরা হচ্ছে এক্সপ্লয়েটটা ইউজ করতে পারি। এবং অন্যগুলো কেন হবে না? এক্সটেন্ড, বাড়ানো, এটা তো ইউজ করার অর্থই না, বাড়ানো। এক্সট্রাক্ট, টেনে তোলা, ওই খনি তো আমরা টেনে তুলতেছি না ইউজের জন্য। এক্সপোজড, উন্মুক্ত করা, কোনো কিছু নিরাপদ না বা হচ্ছে কোনো কিছু খুইলা দিলাম, এটা হচ্ছে এক্সপোজ, কিন্তু ওই ক্ষেত্রে তো এখানে এটা ইউজ করতেছে। এক্সট্রুডেড, চাপ দিয়ে বের করা, এটাও হচ্ছে কারখানায় যখন খনিজ উপাদান নিয়ে আসে সেখান থেকে জিনিসপাতি চাপ দিয়ে বের করে এক্সট্রুড করতেছে। তো এক্সট্রাক্ট, এক্সট্রুড দুইটাই হচ্ছে খনির ক্ষেত্রে ইউজ হয়, তবে এই জায়গাটায় না। এখানে আমরা মানে পেশেন্টদের জন্য খনিগুলো প্রয়োজনের জন্য ব্যবহার করতেছি, তো এটা হচ্ছে এক্সপ্লয়েট করতেছি। এরপরে আমাদের হচ্ছে ভিন্ন ধরনের প্রশ্ন। সিলেক্ট দ্য ওয়ার্ড স্ল্যাশ ফ্রেজ ইউ থিঙ্ক ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে সাবস্টিটিউশন। এই জিনিসটা আমরা যখন বইয়ে পড়বো আমরা দেখবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে আছে, এবং সেটাই হচ্ছে এখানে বাকি 5টা প্রশ্ন। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটা অনেক মানুষই জানেন। ক্যাটস অ্যান্ড ডগস শব্দের অর্থ হচ্ছে তীব্র বৃষ্টি হচ্ছে বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং এটার একটা অরিজিন আছে, যদিও ভিন্ন ভিন্ন মানুষের মতে অরিজিনটা ভিন্ন ভিন্ন।
অনেকে বলে যে 17 শতকের যখন ইংল্যান্ডে নর্দমাগুলো হচ্ছে খোলা ছিল এবং ওই নর্দমায় বৃষ্টির সময় অনেক বিড়াল ও কুকুর পানিতে পড়ে মারা যেত এবং ওই নালার সাথে ভেসে আসতো। তো প্রচুর বৃষ্টি হইলে ওই নর্দমার সাথে মৃত বিড়াল কুকুর ভেসে আসতে দেখা যেত বলে আমরা এটাকে ক্যাটস অ্যান্ড ডগস বলি। এটা অনেকে বলে থাকেন। এটার আরেকটা মতামত হচ্ছে এটা আসছে নর্স মিথোলজি থেকে, যেখানে ক্যাট ছিল হচ্ছে ঝড়ের প্রতীক এবং ডগ বাতাসের প্রতীক। তাই যখন প্রচুর বাতাস দিয়ে ঝড় হয়ে বৃষ্টি হয় ওইটাকে আমরা ক্যাটস অ্যান্ড ডগস বলি। এবং আমাদের থার্ড মতামতটা হচ্ছে এটাইমোলজি, মানে ক্যাটাটিউব নামে একটা শব্দ ছিল প্রাচীন ইংরেজিতে, এটার অর্থ হচ্ছে জলপ্রপাত। তো যখন জলপ্রপাতের মতো বৃষ্টি নেমে আসে, ক্যাটাটিউব অ্যালাইক বৃষ্টি নেমে আসে, ওইটাকে আমরা বলতে পারি ক্যাটস অ্যান্ড ডগস। এটা আমরা বেশি, আমার কাছে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে যে ক্যাটাটিউব বলতে বলতে এটা সময় ক্যাটস অ্যান্ড ডগস হয়ে গেছে। আচ্ছা, দ্য ম্যানেজার লুকড ইনটু দ্য ম্যাটার। পরের প্রশ্নটা হচ্ছে দ্য ম্যানেজার লুকড ইনটু দ্য ম্যাটার। এখানে লুকড ইনটু অর্থ কি? আমি একটা চার্টে লুক দিয়ে যত হচ্ছে ফ্রেজাল ভার্ব অথবা প্রেপোজিশন হতে পারে সব দিয়ে দিছি, বেশিরভাগই হচ্ছে ফ্রেজাল। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে লুক ইনটু মানে হচ্ছে খতিয়ে দেখা। তো ডেফিনেটলি ম্যানেজার হচ্ছে ওই ব্যাপারটা, ওই বিষয়টা খতিয়ে দেখলো বা অনুসন্ধান করে দেখলো। তাই লুক ইনটু মানে হচ্ছে অনুসন্ধান করা অথবা খতিয়ে দেখা। বাকিগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। 18 নম্বর প্রশ্ন ছিল হি কুড নট ডিনাই দ্যাট। ডিনাই, এটার সাবস্টিটিউশন খুঁজে বের করতে হবে। ডিনাই শব্দটার সাবস্টিটিউশন এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? ডিসাইড, অ্যাকসেপ্ট, কনফিউশন নাকি রিফিউজ? ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, এবং এটা হচ্ছে আপনার ডিসাইডও হবে না। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া, কনফিউশন মানে বিভ্রান্তি সৃষ্টি হওয়া। এটার ডেফিনেটলি সাবস্টিটিউশন বা সিনোনিমাস হবে হচ্ছে রিফিউজ করা। টু সে নো, টু ডিনাই, একদম অস্বীকার করা। হি কুড নট সে নো টু দ্যাট, হি কুড নট ডিনাই দ্যাট। দেখেন সাবস্টিটিউট করা যাচ্ছে। এরপরের প্রশ্ন, হি হ্যাজ গন টু দ্য ইউএসএ ফর গুড। ফর গুড মানে হচ্ছে একবারে পুরোপুরিভাবে। আপনি যদি একদম অর্থানুবাদ করতে চান আপনি বলবেন আরে ভালোর জন্য ইউএসএ চলে গেছে, কত ভালো একটা ব্যাপার। কিন্তু এখানে ফর গুড মানে হচ্ছে চিরতরে অথবা স্থায়ীভাবে। এবং এটার অরিজিনটা হচ্ছে এইরকম যে আগে গুড কথাটা শুধু ভালো অর্থে ব্যবহার হইতো না, এটা উপকার বা কোনো কিছু একদম আপনি এক্সট্রিমলি কারো ভালো করতেছেন, মানে চূড়ান্ত কল্যাণ করতেছেন কারো, এসেন্সে ব্যবহার হইতো। আর ফর গুড মানে হচ্ছে কারো স্থায়ী ভালোর জন্য বা কোনো কল্যাণের জন্য চিরতরে কিছু করা, সারা জীবন ধরে আপনি একটা কিছু ভাও নিশান করার জন্য, ওইটারও তখন ফর গুড বুঝাইতো। তো সময়ের সঙ্গে এটা হচ্ছে কি, যেহেতু চিরতরে কথাটা চলে আসছিল যে সারা জীবন ধরে চিরতরে ভালো করে যাব, সেই চিরতরের সাথে সংশ্লিষ্ট হয়ে এখন ফর গুড হয়ে গেছে চিরতরে অথবা স্থায়ীভাবে। তো হি হ্যাজ গন টু দ্য ইউএসএ ফর গুড মানে সে হচ্ছে একদম চিরতরে স্থায়ীভাবে সব সময়ের জন্য ইউএসএ চলে গেল, আর ফেরত আসবে না, দেশে আসবে না। দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার। দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার এর মানে হচ্ছে মেশিনটা ঠিকমতো কাজ করতেছে না। আউট অফ অর্ডার মানে কি, সে হচ্ছে মানে কথার বাইরে কাজ করছে, মানে আমি অর্ডার দিছি তার বাইরে কাজ করছে, বলা যায় মিল আছে ব্যাপারটা। কিন্তু আউট অফ অর্ডার কথার পুরোপুরি মানে স্পেসিফিক অর্থ হচ্ছে অনিয়মিত কাজ করতেছে, ঠিকঠাক কাজ করতেছে না, নষ্ট হয়ে গেছে, এই ব্যাপারটা আমরা আউট অফ অর্ডার বলতে পারি। তো আউট অফ অর্ডারের দুইটা কনটেক্সট আছে। এটা হচ্ছে আপনি পার্লামেন্টে একভাবে ইউজ করে, কেউ যখন নিয়ম ভঙ্গ করে কথা বলতো তখন বলো তারে আপনি কি বলতেছেন, ইউ আর আউট অফ অর্ডার, অর্থাৎ আপনি নিয়মের বাইরে কথা বলতেছেন। আর কোনো মেশিন বা যন্ত্রপাতি ঠিকঠাকভাবে না কাজ করলে আমরা বলতে পারি এই মেশিনটা হচ্ছে আউট অফ অর্ডার, ও ঠিকঠাকভাবে কাজ করতেছে না। তো দুইটাই হচ্ছে চলে। তো আজকের জন্য আমাদের এনএসআই 2019 সালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে এক্সামটা হয়েছিল সেটার ভোকাবুলারি অংশটা আমরা শেষ করলাম। আমরা সামনে আরও ভোকাবুলারি বুস্টার নিয়ে আসবো, আমরা অন্যান্য সাবজেক্টেরও বুস্টার নিয়ে আসবো। সে পর্যন্ত সাথে থাকবেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা সবাইকে, শুভকামনা রইল।